জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনৈতিকভাবে অপরাধ করেছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। ট্রাইব্যুনাল চাইলে স্বপ্রণোদিতভাবেও এ বিষয়ে নির্দেশনা দিতে পারেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিলেন জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রপক্ষের ৪৭তম সাক্ষী হিসাবে নাহিদ ইসলামের জেরা রোববার শেষ হয়। পরে নাহিদ সাংবাদিকদের বলেন, এটা শুধু ব্যক্তিগত সংগঠিত অপরাধ নয়, বরং রাজনৈতিক অপরাধ। তাই দল হিসেবে আওয়ামী লীগ ও তার দোসরদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা উচিত। পরে ৪৮তম সাক্ষ্য দেন আলী আহসান জুনায়েদ। দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের সে সুযোগ আছে। ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধে দলের বিচারের সুযোগ রয়েছে। ব্যক্তির বিরুদ্ধে যেরকম মামলাটা আনুষ্ঠানিকভাবে চলে, দলের বিরুদ্ধে বা সংগঠনের বিরুদ্ধে সেটা করা সম্ভব। স্পেসিফিক্যালি সংগঠনকে আসামি করে মামলা করার যে বিধান পরবর্তীতে আইনে সংযুক্ত হয়েছে, সেটার জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে হবে, তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হতে হবে, তারপরে ফরমাল চার্জ দাখিল করতে হবে, সেটা আরেকটা প্রক্রিয়া। কিন্তু ব্যক্তির বিচারের মধ্যে কোনো সংগঠনের সম্পৃক্ততা আসতেই পারে, সেই সময় সেই সংগঠনের ব্যাপারেও কিন্তু আদালত ফাইন্ডিং দিতে পারে। দুটো রাস্তাই ওপেন আছে। আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা সায়ান হোসেন আয়ান। সাক্ষ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আওয়ামী লীগের প্রত্যেকজন নেতাকর্মী, এমপি, হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বা $8 কোটি 10 লাখ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সিআইডির দেয়া তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই নির্দেশ দেন আদালত। দ্রুত সময়ের মধ্যে পাচার হওয়া $81 মিলিয়ন রিজার্ভে যুক্ত হবে বলে আশা করছে সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জিএম তসলিমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 2016 সালের 4 ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে $10,10,01,623 মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয় $2 কোটি। বাকি $8 কোটি 10 লাখ আরসিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোতে বা জুয়ার আসরে নেওয়া হয়। সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ সংবাদ সম্মেলনে জানান, ঢাকার বিশেষ জজ আদালত ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক থেকে $81 মিলিয়ন ফিরিয়ে আনার আদেশ দিলে আন্তর্জাতিকভাবে আইনি প্রক্রিয়া শেষে এ টাকা বাজেয়াপ্ত করা হবে। তিনি বলেন, ব্যাংকটির তৎকালীন প্রেসিডেন্ট, সিআইও সহ সহযোগীরা 5টি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচারে সরাসরি জড়িত ছিলেন। আমার দেশের যে রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে, যারা দেশি বিদেশি যারাই হোক, এটার বিরুদ্ধে সিআইডির এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না। তিনি জানান, আরসিবিসি ব্যাংকের প্রধানরা এই অর্থ পাচারের সাথে জড়িত থাকায় দেশটির আদালত তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। 2016 সালের 16 ফেব্রুয়ারি আরসিবিসি থেকে $68,000 মার্কিন বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়েছিল। এটি ছিল ফিলিপাইন থেকে পাচার হওয়া অর্থ ফেরতের প্রথম ধাপ। আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে পাচার হওয়া অর্থ ফেরত পেতে ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বাংলাদেশের আদালতের নির্দেশনা জানানো হয়েছে। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যেহেতু সুসম্পর্ক রয়েছে, কাজেই এই আদেশ দ্রুততার সাথে অতি শীঘ্রই যথা নিয়মে প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের পরবর্তীতে
ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে এই লন্ডারকৃত যে ডলার আবার ফেরত আসবে। তবে বাজেয়াপ্ত হওয়া অর্থ কিভাবে দেশে ফেরত আনা হবে তা জানাতে পারেনি সিআইডি। আদালতের রায় যাতে ফিলিপাইন সরকার ও অভিযুক্ত ব্যাংক আরসিবিসি মানতে বাধ্য হয় সে ব্যাপারে প্রচলিত পদ্ধতি অনুসরণের কথা জানান সিআইডি প্রধান। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করে জামায়াত ইসলামী বিভাজনের রাজনীতির মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, বালু ও পাথর উত্তোলনের সাথে জামায়াতের নেতাকর্মীদের নাম পাওয়া যাচ্ছে, কিন্তু গণমাধ্যমে কায়দা করে শুধু বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করা হচ্ছে। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপির 15 বছরের আপোষহীন সংগ্রামের ফলে স্বৈরাচারের বিদায় হয়েছে। ব্যক্তির চেয়ে দল বড়, এই মূল মন্ত্রে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। উপদেষ্টা শুরু করলেন, এখন সেই কোরাস এখন গাচ্ছেন একটি রাজনৈতিক দল। আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি, বালু উত্তোলন, এই সেই। তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে। আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি, পদ স্থগিত করছি, তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি, সেটা তো বলছেন না। আমরা দেখি খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রী। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন।